বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সমরেশ মজুমদারের লেখা কণ্ঠে পারিপার্শ্বিকের মালার দ্বিতীয় পর্ব। রিমোটের ব্যাটারি কিনে আনতে বাবুরামকে দোকানে পাঠিয়েছিল সুভদ্র। বিছানা থেকে নেমেই টিভির বোতাম টিপে টিপে চ্যানেল ঘোরাতে বিরক্ত লাগে। যাওয়ার আগে বাবুরাম একটা বাংলা চ্যানেল চালিয়ে গিয়েছে। সেখানে খবর শুরু হচ্ছে। খবর শোনার অভ্যাস সুভদ্রের নেই। বিছানা থেকে নেমে টিভি পর্যন্ত যেতে যে পরিশ্রম, সেটা করবে কিনা ভাবছিল সে। কিন্তু তার আগেই খবর আরম্ভ হয়ে গেল। প্রথমে ঘোষক উত্তেজিত গলায় বললেন, বাঙালি তরুণীর দুঃসাহসিক প্রতিরোধ, 3 দুর্বৃত্ত পুলিশের হাতে বন্দী। বাগমারির খাল সংস্কার করে বিনোদনের পরিকল্পনা। পেট্রোল ডিজেলের দাম পুনর্বিবেচনা করছেন কেন্দ্রীয় সরকার। বাস ভাড়া বাড়া মানে ড্রাইভার কন্ডাক্টরদের আয় বৃদ্ধি। শিরোনামের পর এবার বিস্তারিত খবর। আজ অপরাহ্নে রাজারহাট হাইওয়ের নির্জন অংশে 3 দুর্বৃত্ত মোটর বাইকে চেপে একটি মারুতি 800-কে আটকায়। সেই গাড়িতে 2 জন তরুণ এবং একটি তরুণী ছিলেন। তারা সহপাঠী, বেড়াতে গিয়েছিলেন সুন্দর রাস্তায়। দুর্বৃত্তরা তাদের টাকা সোনার গহনা লুট করার পর যখন প্রকাশ্যে শ্লীলতাহানি করতে উদ্যত হয়েছিল, তখন একজন তরুণী মরিয়া হয়ে আক্রমণ করেন। সেই তরুণীর প্রতিরোধে দুর্বৃত্তরা আহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় দুর্বৃত্তরা ধরা পড়ে। সংবাদ পাঠক চুপ করতেই ছবি ভেসে উঠল। অলস চোখে দেখছিল সুভদ্র। ছবি দেখা মাত্র সে চমকে উঠল। নিপা দাঁড়িয়ে আছে। ঘোষকের গলা শোনা গেল। মধ্যবিত্ত বাঙালি পরিবারের ঘরোয়া এই তরুণীর নাম নিপা। রাজারহাট থানায় আমরা যখন তার মুখোমুখি হই তখন সে স্থির। আপনি একাই 3 জনকে ঘায়েল করেছেন? আপনি কি ক্যারাটে বা ওইরকম কিছু ট্রেনিং নিয়েছিলেন? না, ট্রেনিং বলতে যা বোঝায় তা নেওয়ার সুযোগ আমার হয়নি। তাহলে একা কি করে করতে পারলেন? মরিয়া হয়ে গিয়েছিলাম। বুঝেছিলাম তা না হলে ওরা আমাদের 2 জনকে শেষ করে দেবে। তখন আর মাথা ঠিক ছিল না। আপনি কি চান সমস্ত বাঙালি মেয়ে এইভাবে রুখে দাঁড়াক? বাঙালি কেন, সব মেয়েরই উচিত অন্যায়ের প্রতিবাদ করা। ক্যামেরা চলে এলো সংবাদ পাঠকের সামনে। এরকম অসামান্য প্রতিরোধের খবর পেয়ে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী নিপা এবং তার বন্ধুদের অভিনন্দন জানিয়েছেন। নগর উন্নয়ন মন্ত্রী শ্রী অশোক ভট্টাচার্য বলছেন, হাত বাড়িয়ে বেলের বোতামে জোরে চাপ দিল সুভদ্র। সারা বাড়িতে বেল বাজছে হৈ হৈ করে। বাবুরাম নিশ্চয়ই ফেরেনি। সদ্য ঘুম ভাঙা সৌগত অত্যন্ত বিরক্ত হয়ে নিজের ঘর থেকে বেরিয়ে ভাইয়ের ঘরের দরজায় এসে দাঁড়াল। পাগল হলে নাকি? ও মেজদা, টিভি দেখেছ? নিপাকে দেখালো। নিপা দারুণ কাজ করেছে। কি যাতা বলছো? আমি নিজের চোখে দেখলাম। টিভিতে বলল 3 জন গুন্ডাকে একাই মেরে শুইয়ে দিয়েছে। ওর ইন্টারভিউ টিভিতে দেখালো। উত্তেজিত হয়ে বলল সুভদ্র। সৌগত তখনও সন্দিগ্ধ চোখে ছোট ভাইকে দেখছি। বাল্যকালে পোলিওতে আক্রান্ত ছোট ভাই এই ঘরে নিজের মতো থাকে। এরকম উত্তেজিত হয়ে মিথ্যে বলছে নিশ্চয়ই নয়। কিন্তু নিপার মতো নরম আটপৌরে মেয়ের পক্ষে ওরকম কিছু করা সম্ভবই নয়। এই সময় বাবুরাম ওপরে উঠে আসতেই সৌগত তাকে বলল, বৌদিকে একবার আসতে বলো ওপরে। বাবুরাম চলে যেতেই হল ঘরের ফোন বাজল। সৌগত রিসিভার তুলতেই ছোট বোনের গলা কানে এলো। বেশ উত্তেজিত হয়ে ছোট বোন বলল, কে মেজদা, টিভি দেখেছিস? নিপা আজ কি কাণ্ড করেছে? ভাবতেই আমার বুক কাঁপছে। জানিস, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ওকে অভিনন্দন জানিয়েছে। ও কোথায়? বাড়িতে ফিরেছে তো? তোর এতগুলো প্রশ্নের জবাব কি করে দেব? আমি এইমাত্র ছোটর মুখে ব্যাপারটা শুনলাম। ও এলে বলবো তোর সঙ্গে কথা বলতে। রিসিভার নামিয়ে রাখতেই মেজ বোনের ফোন। টিভিতে দেখলাম। ওর যদি আজ কিছু হয়ে যেত, ওসব জায়গায় যাওয়ার কি দরকার ছিল নিপার?
বড় বৌদি ওকে এতটা স্বাধীনতা না দিলেই পারত। ঠিক আছে, আমি পরে কথা বলবো। বড় বৌদিকে সিঁড়ি দিয়ে উঠে আসতে দেখে রিসিভার নামিয়ে রাখলো সৌগত। ওপরে উঠে গৌরী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? সৌগত কিছু বলার আগেই রমা ঘর থেকে বেরিয়ে এসে বললেন, এই যা, আমি একদম ভুলে গিয়েছিলাম। নিপা ফোন করেছিল, বললে বাড়ি ফিরতে একটু দেরি হবে, তুমি যেন চিন্তা না করো। গৌরী হাসলেন। সে তো এখন বাথরুমে। সৌগত জিজ্ঞাসা করল, বাথরুমে কখন ফিরেছে? এই তো একটু আগে। কেন, কি হয়েছে? এসে কিছু বলেনি নিপা? না তো, বলল খেতে দাও, খিদে পেয়েছে বলে বাথরুমে ঢুকে গেল। কি মেয়ে রে বাবা! ও কি কিছু করেছে? এই সময় ক্লাচ বগলে নিয়ে সুভদ্র বেরিয়ে এল। সঙ্গে সঙ্গে ফোন বাজল। সৌগত রিসিভার তুলে হ্যালো বলতেই বড় বোনের গলা কানে এল। মেজর কাছে শুনলাম নিপা বাড়িতে ফিরেছে। হ্যাঁ। ওর কিছু হয়নি তো? আমার সঙ্গে দেখা হয়নি, ও বাথরুমে ঢুকেছে। ওইটুকুনি মেয়ের এত সাহস হলো কি করে? আমি হলে ভয়েই মরে যেতাম। তুমি তো মরেই আছো। রিসিভার নামাতেই আবার রিং শুরু হলো। সৌগত গৌরীকে বলল, এবার তুমি ধরো বৌদি, এক কথা শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। গৌরী এগিয়ে যেতে রমা জিজ্ঞেস করলেন, কি কথা রে? তোমার নাতনি আজ বিখ্যাত হয়ে গেছে। পরীক্ষায় খুব ভালো করেছে বুঝি? গৌরী রিসিভার তুলে জানান দিতে ওপাশ থেকে ছোট কাকার গলা কানে এল। কে বলছো, বৌমা নাকি? হ্যাঁ, আপনারা কেমন আছেন? আমরা এই খবর শোনার পর কি করে ভালো থাকি বলো? কিছু মনে করো না বৌমা, বাপ ঠাকুরদার মুখে শুনেছি মেয়ে মানুষ হলো জলের মতো, যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার নেবে। তার চারপাশে বাঁধ না বাঁধলে দুধারে জমি বানে ভাসিয়ে দেবে। তোমরা এত শিক্ষিত হয়েছ আর এই সত্যিটা জানো না? সৌমিত্র না হয় সকাল থেকে রাত পর্যন্ত টাকার পিছনে ছুটছে, তুমি হাল ধরবে না? বৌদির কথা বাদ দিলাম, তার বয়স হয়েছে, দাদা নেই বলে পায়ের তলার মাটি নেই, কিন্তু এরপরে কি করবে? ছোট কাকা, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। হঠাৎ এইসব কথা বলতে ফোন করলেন কেন? ও, তোমাদের ব্যাপারে আমার কথা বলা উচিত নয় বলছো? না, সে কথা বলিনি, কিন্তু কেন বলছেন তাই জানতে চাইছি। তোমরা আজ টিভি দেখোনি? না, এখন এত কাজ থাকে যে সময় পাই না। ও, তাহলে এর পরে যখন খবর হবে তখন টিভি দেখো। তোমার মেয়ের ছবি দেখিয়েছে, তার ইন্টারভিউ নিয়েছে। সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে প্রমোদ ভ্রমণে গিয়েছিল রাজারহাটে, যেখানে এখন মানুষজন নেই, সেখানে বিকেল বেলায় গাড়িতে ঘুরছিল। এতটা সাহস হলো কি করে ওর? তারপর 3-3টে গুন্ডা ওদের আক্রমণ করে, শ্লীলতাহানি করে। তোমার মেয়ে তাদের মরিয়া হয়ে ঠেঙিয়েছে। টিভির ইন্টারভিউতে নিজের মুখে একথা বলেছে সব মেয়ের উচিত রুখে দাঁড়ানো। তার মানে বিয়ের পর স্বামী শাসন করলে সে সবাইকে রুখে দাঁড়াতে বলছে। আচ্ছা বৌমা, এরপরে তোমার ওই মেয়ের বিয়ে হবে, কোন ছেলে ওকে বিয়ে করতে চাইবে? আমি এসব কিছুই জানি না ছোট কাকা। জানবে কি করে? মেয়ে কখন কি করছে তার খেয়াল রাখো। সে নিশ্চয়ই এখনো বাইরে হাততালি কুড়োচ্ছে। না, বাড়িতে ফিরে এসেছে। আশ্চর্য, এসে তোমাকে এসব কথা বলেনি? ছোট কাকা, এখন রাখি। শোনো বৌমা, তোমার মেয়ের জন্য আমি একটা সুপাত্র পেয়েছিলাম, জানি না এরপরে তারা মুখ ফিরিয়ে নেবে কিনা। ছোট কাকা ফোন রেখে দিল। সৌগত বলল, বুঝতে পেরেছি, বুড়ো মেশিন গান চালালো তো? আমি ভাবতেই পারছি না, কিছুতেই বিশ্বাস হচ্ছে না। ওকে জিজ্ঞেস করলেই তো হয়। এই সময় সুভদ্র বলল, এখন আরেকটা খবর আরম্ভ হবে, তোমরা যদি দেখতে চাও তো আসতে পারো। ক্লাচে ভর করে সে নিজের ঘরেই ঢুকে গেল। সৌগত বাবুরামকে পাঠালো নিপাকে ডেকে আনতে। রমা, গৌরী এবং সৌগত সুভদ্রের ঘরে গিয়ে দাঁড়াল।
সুভদ্র মা বৌদিকে বসতে বললে শুধু রমাই বসলেন। রিমোট ঘুরিয়ে ঠিক চ্যানেল নিয়ে যাওয়া মাত্র খবর শুরু হল। আজকের বিশেষ বিশেষ খবর। আজ বিকেলে দ্বিতীয় উপনগরী রাজারহাটের হাইওয়েতে একজন বাঙালি তরুণী অভূতপূর্ব সাহসিকতার সঙ্গে 3 দুর্বৃত্তকে ঘায়েল করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এবার ইংরেজিতে MA পরীক্ষা দেওয়া ছাত্রী নিপার এই বীরত্ব দেখে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় যুবমন্ত্রী তাকে অভিনন্দন জানিয়েছেন। এরপরে অন্য হেডলাইন বলা হতেই রমা চিৎকার করে উঠলেন, নিপা, একে আমাদের নিপা। আবার মূল খবর বিস্তারিতভাবে বলা শুরু হতেই নিপার মুখ পর্দায় ভেসে উঠল। পুরো ঘটনাটা দেখে শুনে টিভি বন্ধ করে দিতেই দরজা থেকে গলা ভেসে এলো, বরকা, আমায় ডেকেছ? কেউ কিছু বলার আগেই জবুথবু শরীরটা নিয়ে প্রায় দৌড়ে এলেন রমা। এসে জড়িয়ে ধরলেন নাতনিকে। তুই কি কাণ্ড করেছিস? একাই 3-3টে গুন্ডাকে মেরে জব্দ করেছিস। আমার যে কি আনন্দ হচ্ছে দিদা, তোর জন্য গর্বে বুক ভরে যাচ্ছে রে। সুভদ্র বলল, না, আর দীপার সঙ্গে দুষ্টুমি করা যাবে না। ওর গায়ে এত জোর তা কে জানতো? ঠাকুমাকে একপাশে সরিয়ে নিপা সৌগতের দিকে তাকালো। বলো। কি বলবো? ডেকেছিলে তো কিছু বলবে বলেই। ফ্লুক বলে একটা শব্দ আছে, প্রায় অসম্ভব কিছু আচমকা একবারই সম্ভব হয়। বারংবার দূরের কথা দ্বিতীয়বার হয় না। যে ঘটনা আজ ঘটেছে দ্বিতীয়বার তা ঘটবে এমনটা আশা করো না। তোমার মনে যদি আজকের পরে সাহস বেড়ে যায় তাহলে খুব ভুল করবে। নিপা মাথা নিচু করতেই গৌরী জিজ্ঞেস করলেন, তুই যে রাজারহাটে যাবি তা কি আমাকে বলে গিয়েছিলি? ওখানে যাওয়ার কথা ছিল না, তোমাকে বলেছিলাম সিনেমায় যাব। সিনেমায় নাকি? ওরকম জায়গায় গেলি কেন? টিকিট পাইনি। টোটা আর ফুল বলল সল্টলেকের সিটি সেন্টারের আইনক্সে টিকিট পাওয়া যাবে। ওদিকে যেতেই ফুল ইনসিস্ট করলো একবার রাজারহাট ঘুরে দেখতে। সত্যি বলছি, আমরা প্ল্যান করে যাইনি। সৌগত জিজ্ঞাসা করল, টোটার গাড়ি? হ্যাঁ। ওই রোগা পটকা ছেলেটা যাকে টিভিতে দেখালো? গৌরী বললেন, টোটাকে আমি দেখেছি, কয়েকবার বাড়িতে এসেছে। ভদ্র ছেলে, একসঙ্গে পড়ে ওরা। তা তোরা ওই টোটার সঙ্গে গেলি কোন সাহসে? টোটা তো ঝড় বইলেই পড়ে যাবে। তোদেরও কোনো বিপদ থেকে বাঁচাতে পারবে না তা জানিস না? আশ্চর্য, ওখানে গেলে বিপদে পড়বো জানলে কি যেতাম? গৌরী মেয়ের পাশ কাটিয়ে যেতে যেতে বললেন, একটু আগে ছোট কাকা ফোনে যা তা বললেন, তোর জন্য এসব কথা শুনতে হলো আমাকে। সত্যিই তো, গুন্ডাগুলো যদি তোদের ভয়ঙ্কর ক্ষতি করত, ভাবতেই বুক হিম হয়ে যাচ্ছে। আমি না বলা পর্যন্ত তুমি এ বাড়ি থেকে বেরোবে না। গৌরীর কথা শেষ হওয়ার আগেই সৌমিত্র উঠে এলেন ওপরে। জটলাটা দেখলেন, গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, এরকম একটা ব্যাপার ঘটেছে, তোমরা আমাকে তা জানাবার প্রয়োজন মনে করনি? সৌগত বলল, আমরা এইমাত্র জেনেছি, বৌদিও কিছুই জানতো না। তোমাকে কে বলল? হাইকোর্টের একজন বিচারক মোবাইলে ফোন করে অভিনন্দন জানাতে আমি হকচকিয়ে গিয়েছিলাম। তিনিই বললেন। আর এখন তো বাড়ির সামনে গাড়ির ভিড় লেগে গেছে, সবাই নিপার সঙ্গে কথা বলতে চাইছে। কারা? কাগজের লোকজন। সৌগত হলঘর পেরিয়ে রাস্তার দিকের বারান্দায় এসে নিচে তাকাতেই দেখল বাড়ির সামনে অন্তত গোটা 8 গাড়ি দাঁড়িয়ে আছে। সে ঘড়ি দেখল, যথেষ্ট দেরি হয়ে গেছে আজ, অথচ এই অবস্থায় চলে যাওয়া ঠিক নয়। সে ফিরে এসে শুনল সৌমিত্র জিজ্ঞেস করছেন, নিপা, তোর লাগেনি তো? না। এটা কি করে সম্ভব হলো? তুই একা 3টে লোককে শুইয়ে দিলি, অথচ তোর গায়ে আঁচল লাগলো না। ও হ্যাঁ, তোর কোনো টিচার নিচে অপেক্ষা করছেন। টিচার?
স্কুলের নাম বললেন উষাদি, আয়। সৌমিত্র নিচের দিকে এগোলে নিপার পা আড়ষ্ট হয়ে গেল। মা কাকার কথায় সে বুঝতে পারছে না কাজটা করা ঠিক হয়েছে কিনা। রমা চলে গেলেন তাঁর ঘরে, অন্যেরা নিচে। সুভদ্র ভালো করে চুল আঁচড়ে জানলার পাশের চেয়ারে গিয়ে বসল। তারপর বাইরের দিকে তাকিয়ে হাসল। এ ঘরের আলোয় তাকে যে দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে সে ব্যাপারে কোনো সন্দেহ তার নেই। হোস্টেলের জানলাগুলোতে কেউ নেই, কিন্তু তার পাশের ফ্ল্যাটের জানলায় একটি নতুন মুখ, 20 থেকে 23-এর একটি মিষ্টি মুখ। চোখাচোখি হতেই অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। তার মানে মেয়েটি তাকে দেখছিল। বাহাতে চুল ঠিক করে আবার তাকাতে সুভদ্র দেখল জানলায় কেউ নেই। নিচের হলঘর ভর্তি লোক, কারোর কারোর হাতে ক্যামেরা। নিপা নামা মাত্র আলো আছড়ে আছড়ে পড়ছিল। ছবি তুলে যাচ্ছে ক্যামেরাম্যানেরা। তারপর শুরু হলো আরেক প্রস্থ প্রশ্নের ঝড়। যতটা সম্ভব কম কথা বলল নিপা। ঝড় থামতে ওরা যখন বেরিয়ে যাচ্ছেন তখন যে মহিলা আড়াল থেকে সামনে এগিয়ে এলেন তাকে প্রথমে চিনতে পারেনি নিপা। হাসি দেখেই সে বুঝতে পারল। এগিয়ে গিয়ে মাথা নিচু করে প্রণাম করতেই বুকে জড়িয়ে ধরলেন তিনি। টিভিতে খবরটা দেখে সব কাজ ফেলে ছুটে এসেছি রে। আপনি এই বাড়ি চিনলেন কি করে উষাদি? রাজারহাট থানায় ফোন করে ঠিকানা জেনে নিলাম। তুই যে সবার কাছে আমার নাম বলবি তা আমি ভাবতেই পারিনি। বাহ, আপনি তো ক্লাস 9-এ আমাদের ক্যারাটে শেখাবার সময় বলতেন মনে জোর আনো। একজন মেয়ে ক্যারাটে শিখলে আত্মরক্ষা করার জন্য অন্যের উপর নির্ভর করতে হবে না। আমি ক্যারাটে ভুলে গিয়েছি, চর্চাও নেই, কিন্তু আজ বিপদের সময় আপনার কথা মনে আসায় ভয় চলে গিয়েছিল। তাই বল, খবর শুনে আমি ভাবলাম তোরা তো কিছুই ভালো করে শিখিসনি। ক্যারাটের চেয়ে অন্য গেমসের দিকে তোদের আকর্ষণ বেশি ছিল। তাহলে তুই আজ ছেলেগুলোকে ঠান্ডা করতে পারলি কি করে? যাক, ভালো থাক। কি পড়ছিস এখন? ইংরেজিতে MA দিয়েছি এবার। তাই বুঝি, তাহলে তো বড়ই হয়ে গিয়েছিস। নিপা পিছনে দাঁড়ানো মায়ের দিকে তাকালো। মা, ইনি উষাদি, স্কুলে আমাদের গেমস টিচার ছিলেন। আর আমার বাবা। সৌমিত্রকে দেখালো সে। গৌরী বললেন, একটু বসুন, চা আনছি। না ভাই, আমি চা খাই না। মেয়ের কথা জেনে না এসে পারলাম না। এরকম সন্তানের জন্য বাবা মায়ের কৃতিত্বও কম নয়। আচ্ছা। নমস্কার করে চলে গেলেন উষাদি। সৌমিত্র তার টেবিলে বসে দ্রুত টেলিফোনের খাতা খুলে নাম্বার দেখে নিয়ে ডায়াল করলেন। SP নর্থ 24 পরগনা প্লিজ। একটু চুপ করে ওপাশের উত্তর শুনে জিজ্ঞাসা করলেন, ওকে এখন কোথায় পাবো? ও, রাজারহাটের নাম্বারটা দিন। হ্যাঁ হ্যাঁ, খুব জরুরি। নাম্বারটা লিখে নিয়ে আবার ডায়াল করলেন। রিং হলো। কেউ রিসিভার তুলতেই সৌমিত্র বললেন, আমি সৌমিত্র সোম, হাইকোর্টে ওকালতি করি। এসপির সঙ্গে কথা বলতে চাই। আমি ওসি বলছি, SP সাহেব একটু আগেই বেরিয়ে গেছেন। ও নমস্কার। আজ রাজারহাট হাইওয়েতে যে ঘটনাটা ঘটেছিল সেই ব্যাপারে কিছু বলতে চাই। বেশ, বলুন। আমি নিপার বাবা। আমি একটা অনুরোধ করছি, যে কেউ নিপার বাড়ির ঠিকানা জানতে চাইলেই আপনি সেটা দেবেন না। হ্যাঁ, এক ভদ্রমহিলা ক্লেম করলেন যে তিনি নিপার স্কুল টিচার, তাই দিয়েছি। ওর পরে বেশ কয়েকজন ঠিকানা বা ফোন নাম্বার চেয়েছিল, আমরা দিইনি। মিস্টার সোম, আপনি যা আশঙ্কা করছেন তা আমি জানি, কিন্তু ওই টিচারের নাম নিপার মুখে শুনেছিলাম বলেই ওকে ঠিকানাটা দিয়েছি। এ ব্যাপারে আর উদ্বিগ্ন হবেন না। আরেকটা কথা, ওই 3টে গুন্ডা কি হাসপাতালে আছে? 2জনকে ছেড়ে দেওয়ায় আমরা আমাদের কাস্টাডিতে নিয়ে এসেছি। 3য় জনের চিকিৎসা চলছে। রাখছি, ধন্যবাদ। সবাই সংলাপগুলো শুনছিল। রিসিভার রেখে সৌমিত্র মেয়েকে বললেন,
এখন কয়েকদিন বাড়ির বাইরে পা বাড়াবে না, টেলিফোনও ধরবে না। ওইসব গুন্ডাদের বড় দল থাকে। সৌগত চুপচাপ শুনছিল। এবার বাড়ির বাইরে পা বাড়ালো। সে দেখল মক্কেলরা যেখানে বসেন সেখানে এখনো 2 প্রৌঢ় বসে আছেন। গোপাল তাদের কিছু বোঝাচ্ছে। রাস্তায় নেমে কয়েক পা হাঁটতেই ডাক শুনতে পেল সে। এই যে সৌগত। সৌগত মুখ ফিরিয়ে দেখল স্থানীয় কাউন্সিলর নৃপেন চ্যাটার্জি ব্র্যাকেটে ন্যাপা তার দিকে এগিয়ে আসছে। কাছে এসে ন্যাপাদা বলল, তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম ভাই। ওহ, কি কাণ্ডই না ঘটালো তোমার ভাইজি। আপনার কি মনে হয় করাটা ঠিক হয়েছে? ঠিক হয়েছে মানে? না ঠিক হলে সিএম ওকে অভিনন্দন জানাতেন। সিএম এর অভিনন্দন পাওয়া খুব সহজ নয় হে। উনি আমাকে পছন্দ করেন বলেই লাস্ট ইলেকশনে পাড়ায় মিটিং করে গেছেন, অন্য ওয়ার্ডে যাননি। যাকগে, নিপা বাড়ি আছে তো? হ্যাঁ আছে। তোমাদের বাড়িতে এখন বিখ্যাত হয়ে গেল হে। ভাবছি নিপাকে আমরা আমাদের তরফ থেকে একটা সম্বর্ধনা দেব। পাড়ার রত্ন। নেপাদা, একটু তাড়াতাড়ি আছে আমার। আর ঠিক আছে, তুমি যাও, আমি তোমাদের বাড়িতে গিয়ে কথা বলে আসি। ন্যাপাদাকে ছেড়ে 10 মিনিটের পথ পার হতে সৌগত 8 ঘন্টা লেগে গেল। অল্প চেনা লোকও এমনভাবে তাকে অভিনন্দন জানাতে লাগলো যেন মনে হচ্ছিল সেই গুন্ডা পিটিয়েছে। প্রত্যেককেই হেসে হেসে জবাব দিতে হচ্ছিল। একজন একটু নিচু স্বরে জিজ্ঞাসা করল, ওর শরীরে মানে কোনো আঘাত লাগেনি তো? মেয়েরা ওসব ব্যাপারে মুখ খোলে না। জানেন যখন তখন জিজ্ঞেস করলেন কেন? সৌগত হঠাৎ উত্তেজিত হল। লোকটি চলে যেতেই বিড়বিড় করল, আরে হারামজাদা। যে বাড়ির গেট খুলে সৌগত ঢুকল সেটি বেশ বনেদি বাড়ি, 3 তলা। দারোয়ান হেসে বলল, আপনি আজ লেট। ওরা এসে গেছে? কখন? চাকর দরজা খুলে দিল। দোতলা ফাঁকা, আলো জ্বলছে। 3 তলায় উঠতেই গলা কানে এলো। সৌগত বুঝল ওরা নিপাকে নিয়ে আলোচনা করছে। সে দরজায় দাঁড়াতেই কমলদা বললেন, এসো, আমি ভেবেছিলাম আজ তুমি আসতে পারবে না। সেরকম অবস্থাই হয়েছিল। কমলিকা বললেন, চাই বলুন, অদ্ভুত সাহস দেখিয়েছে আপনার ভাইজি। আমরা সবাই ওর জন্য গর্বিত, বলে দেবেন। সুদৃশ্য গ্লাসে হুইস্কি আর বরফ ঠেলে এগিয়ে দিলেন মহিলা। বাঁ পাশে বসা রূপক জিজ্ঞাসা করল, তুই কখন জানলি? গ্লাস তুলে সৌগত বলল, টিভির খবরে। ঘরে এখন 5 জন লোক। রূপক ছাড়া আছে সৌমেন। এককালে বেঙ্গল ক্রিকেটে খেলেছে। রঞ্জিতে 5টা সেঞ্চুরি করেছিল। এখন অবশ্য ওকে দেখে বোঝা যাবে না। কমলদা বললেন, হ্যাঁ রে, সৌগত এলো অথচ সামনে কিসমিসের প্লেট নেই কেন? ও বেচারা তো কিসমিস ছাড়া খায় না। শেষ হয়ে গিয়েছিল, আনতে ভুলে গিয়েছি। আজ সৌগত সবকিছুর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবেন, তাই না? না থাকলে আর কি করা যাবে। কমলদা বললেন, কাজ শুরু করো। সৌমেন ঘড়ি দেখল। কমলদা এখন শুরু করবেন? প্রায় 10টা বাজে। 2 রাউন্ড খেলো। রূপক তাস বের করল ড্রয়ার থেকে। কয়েকবার সাফল করে তাস দিতে দিতে জিজ্ঞাসা করল, সৌগত, আজ দুপুরে মনীষাদের বাড়িতে গিয়েছিলি? হ্যাঁ, হঠাৎ এই প্রশ্ন কেন? আবার কোনো কারণ নেই। শিবানী মনীষাকে ফোন করেছিল। ও বলল খুব ব্যস্ত আছে, পরে কথা বলবে। মনীষা একা থাকে অথচ বলল ব্যস্ত, তার মানে কোনো গেস্ট আছে। তোকে তো প্রায়ই ডেকে পাঠায়, তাই ভাবলাম তুই গিয়েছিস। তাস দেয়া শেষ করল রূপক। একটা দরকারি ব্যাপারে আলোচনা করতে ডেকেছিল। কই, আমাদের সঙ্গেও আলাপ আছে। আমাকে তো ডেকে পাঠায় না মনীষা। নিজের তাস দেখতে দেখতে কমলিকা শব্দ করে হাসলেন। আচ্ছা সৌমেন, প্রশ্নটা কি করে করলেন? আপনি বিবাহিত, 2টি সন্তানের বাবা।
দুপুরবেলায় খালি বাড়িতে যে আপনাকে ডাকবে তার কোনো যোগ্যতা কি আপনার আছে? এই এবার চুপ করো, তাস দেখো। ঠিক দুপুরবেলা ভূতে মারে ঢেলা। সৌগত হাসল। সে বিয়ে করেনি, কোনো পিছুটান নেই, মা ছাড়া। তাই বন্ধুদের স্ত্রীরা বা বৌদিরা তাকে পছন্দ করে, নিজের সমস্যার কথা বলে খুশি হয়। এটা বিবাহিতদের একদম পছন্দ না। তাকে যে কোনো বন্ধু দুপুর ঠাকুরপো বলে ডাকে, সে কথাও কানে এসেছে। মুশকিল হলো কমলিকাকে নিয়ে। আজকাল উনি সুযোগ পেলেই তাকে চিমটি কাটা কথা বলেন। কমলদার চেয়ে অন্তত 12 বছরের ছোট কমলিকা 2 বার বিয়ে করেছিলেন। প্রথম স্বামী মারা যাওয়ার পর 5 বছর পরে পছন্দ করে দ্বিতীয়বার বিয়ে। সে বিয়েও টেকেনি, কোনো সন্তানও হয়নি। এতদিন বোম্বেতে ছিলেন, মাস 5 হলো দাদার কাছে এসেছেন। কমলিকা এখনো সুন্দরী, যদিও 50-এর কাছাকাছি বয়স। কমলদা ইতালিতে ছিলেন 30 বছর, বৌদি কলকাতার বাঙালি। একটি মেয়েও আছে। ওরা কেউ দেশে ফিরতে চায় না। 50 পা দিয়ে কমলদা সিদ্ধান্ত নিলেন বাকি জীবনটা কলকাতায় কাটাবেন। বছর 8 আগে বৌদিকে নিয়ে এসে উঠলেন এ বাড়িতে। এ পাড়াতেই ছেলেবেলা কেটেছে, প্রায় যাওয়া আসা ছিল। সৌগতরা দাদা বলে ডাকত। দিন 15 থেকে বৌদি ফিরে যাওয়ার সময় বলে গেল, তোমাদের কাছে ওকে রেখে গেলাম ভাই, জেদ ধরেছেন কলকাতায় থাকবেন, থাকুন। আমার পক্ষে কাজকর্ম ফেলে এখানে পড়ে থাকা সম্ভব নয়। কমলদা তারপর থেকে এ বাড়িতে একাই ছিলেন। ওরা আসে দুপুরে এবং রাত্রে, বাকি সময় বই পড়ে কাটান। মাস 5 হলো বোম্বের পাট চুকিয়ে বোন কমলিকা ওর কাছে চলে আসায় সুবিধে হয়েছে। বোনের উপর দায়িত্ব দিয়ে অবসর উপভোগ করছেন কমলদা। এই যে মশাই, এবার ধ্যান ভঙ্গ করুন। কমলিকার গলা কানে আসতেই তাসে চোখ রাখল সৌগত। দ্রুত তাস সাজিয়ে নিয়ে দেখল সে মেয়ে হাত পেয়েছে, কিন্তু রূপক ডিলার। ও না টানা পর্যন্ত সে তাস নামাতে পারবে না। অতএব তাস তুলতে হলো। বাবা, মনে মনে খুশি হলো সৌগত। ক্যাশ কার্ড উঠেছে। জোকারের নিচের তাস ক্যাশ কার্ড, এটাকে জোকার হিসেবে ব্যবহার করা যায় না। সে তাসটা সবাইকে দেখিয়ে ফেলে দিতেই রূপক তাস টানল। অর্থাৎ সৌগত বাকি 4 জনের কাছ থেকেই পেমেন্ট পাবে। রামিতে তার এত ভালো লাগ কখনোই হয় না, নিশ্চয়ই 2 জন ফুল হ্যান্ড গুনবে। কমলিকার পালা এলে সে তাস না টেনে টেবিলে নিজের তাস সাজিয়ে দিলেন। অর্থাৎ সৌগতর আগেই উনি মেড করে দেওয়ায় বাকিদের কাছ থেকে পেমেন্ট পাবেন। কমলদা, রূপক, সৌমেন তাদের তাসের পয়েন্ট গুনছিল। কমলিকা সৌগতর দিকে তাকালেন। আপনার নিশ্চয়ই লাইসেন্স আছে, কত পয়েন্ট? সৌগত তাস নামাল। সেদিকে তাকিয়ে কমলদা চেঁচিয়ে উঠলেন, এ কি, তোমারও তো মেড হয়ে গেছে? আফসোসের গলায় সৌগত বলল, হ্যাঁ, দেখাবার সুযোগ পেলাম না। একেই বলে ফটো ফিনিশে হেরে যাওয়া। কখনো রেস কোর্সে আপনি গিয়েছেন? না। বোম্বেতে থাকার সময় মহালক্ষ্মী রেস কোর্সে গিয়েছে কয়েকবার। 2টো ঘোড়া একসঙ্গে রেস শেষ করলো। কে জিতেছে সাদা চোখে বলা যাচ্ছে না, ফটো দেখে রায় দেয়া হলো। আপনাকে তেমনি আমি ফটোয় হারালাম। 2 রাউন্ড শেষ হতে 11টা বেজে গেল। পেমেন্ট ডেট রবিবার। কে কত হেরেছে বা জিতেছে জানার রূপক আর সৌমেন বাড়ি ছুটল। সৌগতর 4র্থ গ্লাস তখনও অর্ধেক খালি হয়নি। কমলদা বললেন, তোমার তো আমার মতো অবস্থা, বাড়ি ফিরলে বকার কেউ নেই, ধীরে সুস্থ ওটা শেষ করো। সৌগত মাথা নাড়ল। ঠিক হলো না দাদা, বৌদি ইতালিতে আছেন। ওই হলো, তুমি বিয়ে না করে একা, আমি ইচ্ছে করে একা। কমলিকা খেতে পারেন, খেলে তার গলার স্বর জড়ায় না। হঠাৎ জিজ্ঞাসা করলেন, যদি কিছু মনে না করেন, এই মনীষা কেসটা কি? কমলদা বিরক্ত হলেন।
কেস আবার কি, মনীষা সৌগতদের বন্ধু অর্জুনের স্ত্রী। বনিবনা হয়নি বলে আলাদা থাকে। অর্জুনকে তুই দেখেছিস। ডিভোর্স হয়ে গেছে? না, ওরা ডিভোর্সের কথা ভাবেনি। অর্জুন আর মনীষা যে যার বাপের বাড়িতে থাকে। মনীষার মা ছাড়া কেউ নেই, একটা মর্নিং স্কুলে পড়ায়। কয়েকবার দেখেছি ওকে। শি ইজ আ নাইস লেডি। এই মনীষা তাহলে আপনার বান্ধবী? কমলিকার কথায় হাত নাড়ল সৌগত। মুখে কিছু বলল না। কমলদাই উত্তরটা দিলেন। ওয়েল, বন্ধু অর্থে বান্ধবী বললে বলতে পারিস। অবশ্য লেক গার্ডেন্স থেকে হাজরার মধ্যে অনেক বয়স্কা মহিলাই সৌগতকে বন্ধু বলে মনে করেন। গ্লাস শেষ করে উঠে দাঁড়ালো সৌগত। চলি কমলদা। এ কি, শুধু দাদাকেই বলে যাবেন? আমাকে কিছু বলবেন না? গুড নাইট। গুড নাইট। সৌগত ভারী পায়ে নিচে নামতে লাগলো। বাড়ির কাছাকাছি এসে সৌগত পুলিশের জিপটাকে দেখতে পেল। ঠিক গেটের পাশেই দাঁড়িয়ে আছে। এত রাত্রে পুলিশ কেন বাড়িতে? সে গেট খুলতে যেতেই দুজন লোক এগিয়ে এলো জিপের আড়াল থেকে। কে আপনি? দাঁড়ান। সৌগত অবাক হলো। সে পাল্টা জিজ্ঞাসা করল, আপনারা? আমরা পুলিশ। আপনি কোত্থেকে আসছেন? একজন জিজ্ঞেস করতেই অন্যজন নাক টানল। মাল টেনেছে জরুর। রাগ হয়ে গেল সৌগত। এই, ভদ্রভাবে কথা বলুন। আরে, আপনি মাল খেয়ে লটকাচ্ছেন আর আমাকে ভদ্রতা শেখাচ্ছেন? লটকাচ্ছি তার মানে? আপনার কথা জড়িয়ে গেছে। যেতেই পারে, আমি হুইস্কি খেয়েছি। হুইস্কি খাওয়া কি অপরাধ? তাহলে সরকার পাড়ায় পাড়ায় মদের দোকানের লাইসেন্স দিয়েছে কেন বলুন? ঠিক আছে, আপনার পরিচয় কি? আমি সৌগত সোম, এই বাড়িতে থাকি। আইডেন্টিটি কার্ড দেখাতে পারবেন? দূর মশাই, নিজের বাড়িতে ঢোকার জন্য আইডেন্টিটি কার্ড দেখাতে হবে? এসব চাওয়ার অধিকার কে দিয়েছে আপনাদের? থানা থেকে পাঠিয়েছে আমাদের। এই বাড়িতে উল্টোপাল্টা লোক যাতে না ঢুকতে পারে সেটা আমাদের দেখতে বলা হয়েছে। আপনি কি করেন? কিছু না, নাথিং। এই সময় দুটো ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল। ঝামেলা হচ্ছে দেখে এগিয়ে এসে ওরা সৌগতকে চিনতে পারল। সৌগতদা, এনি প্রবলেম? আরে ভাই, নিজের বাড়িতে ঢুকবো আর এই লোক দুটো আইডেন্টিটি কার্ড দেখতে চাইছে, আবার ড্রিঙ্ক করেছে বলে বিদ্রুপ করছে। এই যে মশাই, ভালো করে শুনুন, এটা অভিজাত পাড়া। এখানকার 75% বাড়িতে ভদ্রভাবে ড্রিঙ্ক করা হয়। প্রথম লোকটি গেট খুলে সৌগতকে বলল, আসুন। ভেতরে ঢুকে বারান্দায় উঠে দরজার পাশের বেলের বোতাম টিপল লোকটা। দ্বিতীয়বার টেপার পর সৌগত চাপা গলায় ডাকল, মদন, দরজা খোল। এবার দরজা খুলল, কিন্তু ইঞ্চিখানেক চেনে আটকে গেল। একটা মেয়ে ভীরু গলায় বলল, মদনদা দেশে চলে গেছে। তুমি কে? আমার বৌদি এখানে বাসন মাজে, আমি বদলি। ও, আমি মেজদা, দরজা খোলো। এবার দরজা খুলল। সৌগত ঘুরে দাঁড়াল। এবার আপনি কি বাড়ির ভিতর ঢুকে সবার কাছে জানতে চাইবেন? ঠিক আছে স্যার, আমরা ডিউটি করি। মেয়েটার কিছু হলে তো আমরাই বিপদে পড়ব। নমস্কার। লোকটি চলে গেলে দরজা বন্ধ করল সৌগত। তারপর দ্রুত ওপরে উঠে এল। ছোট ভাইয়ের ঘরে টিভি চলছে। ইচ্ছে হলো গিয়ে খুব ধমকাতে। নিজেকে সামলে নিয়ে ঘরে ঢুকল সে। টেবিলের উপর হটবক্স, জলের বোতল, গ্লাস। এবারই বেঘরে ঘুমোচ্ছে। নিপার জন্য আজ না। মাথা নাড়ল সে। শুধু হেনস্তা বলা ঠিক হবে না। অনেকে তো অভিনন্দন জানিয়েছে, কিন্তু নিপা কাজটা ঠিক না বেঠিক করেছে বুঝতে পারছে না সে। পুলিশ পাহারায় এসেছে মানে আরো বিপদের সম্ভাবনা আছে। কাল সকালে এ নিয়ে ভাবা যাবে। হাত মুখ ধুয়ে হটবক্স খুলতে গিয়ে রূপকের কথা মনে এলো। রূপক আজকাল প্রায় তার পিছনে লাগছে। কোনো দরকার ছিল না ওই সময় মনীষার কথা বলা।
ইচ্ছে করে কমল দাদের কানে কথাটা তুলে দিল। ব্যাপারটা মনীষাকে জানানো দরকার। হটবক্স ছেড়ে বাইরে বেরিয়ে আধা অন্ধকারেই মনীষার বাড়ির নাম্বার ডায়াল করল সৌগত। রিং হচ্ছে। বারবার রিং হওয়ার পর অ্যান্সারিং মেশিনে মনীষার গলা ভেসে এলো। আমি মনীষা বলছি, আজ সন্ধ্যের পর বাড়িতে থাকবো না। আপনার যদি জরুরি কিছু বলার থাকে তাহলে বিপ শব্দের পরে বলতে পারেন, আমি পরে যোগাযোগ করব। সশব্দে রিসিভার নামিয়ে রাখল সৌগত। আজ সকালে সৌমিত্র চেম্বারে বসে প্রথম ক্লায়েন্টের সঙ্গে কথা শুরু করা মাত্র ফোনটা এলো। ডিআইজি সাহেব ভবানী ভবনে সকাল 11টায় নিপার সঙ্গে কথা বলতে চান। সকাল 10:30টায় গাড়ি আসবে নিয়ে যেতে। আজ সকালে সৌমিত্র চেম্বারে বসে প্রথম ক্লায়েন্টের সঙ্গে কথা বলা শুরু করা মাত্র ফোনটা এলো। ডিআইজি সাহেব ভবানী ভবনে সকাল 11টায় নিপার সঙ্গে কথা বলতে চান। সকাল 10:30টায় গাড়ি আসবে নিয়ে যেতে। ফোন রেখে সৌমিত্র গোপালকে ডাকলেন। আজ প্রথম কেসটা কখন ওঠার কথা? আগে 11টায়। ওটা তো আজকেই বোধহয় শেষ হিয়ারিং। ঠিক আছে। প্রথম ক্লায়েন্টের কাজ শেষ করে দ্বিতীয় জনকে 5 মিনিট অপেক্ষা করতে বলে ভেতরে এলেন সৌমিত্র। গৌরী আর নিপা একগাদা কাগজ নিয়ে বসেছে। প্রত্যেকটার প্রথম পাতায় নিপার ছবি। এক একটা কাগজ এক এক রকম লিখেছে। বাবাকে দেখে নিপা বলল, যা হয়নি এই কাগজটা তাই লিখেছে। নিপার কথায় কান না দিয়ে সৌমিত্র গৌরীকে বললেন, খুব সমস্যায় পড়েছি। আজ খুব ইম্পর্টেন্ট কেসের হিয়ারিং আছে কোর্টে, ঠিক 11টায়। এদিকে ভবানী ভবন থেকে নিপাকে ডেকে পাঠিয়েছে ওই সময়। আমি যাই কি করে? ডিআইজি কথা বলবেন। অনেক কথা হয়ে গেছে, বলে দাও আমার আর ইন্টারেস্ট নেই। ডাকলেই যেতে হবে, সুবিধা অসুবিধা নেই। পুলিশকে চটিয়ে কোনো লাভ আছে? গুন্ডাগুলোর বিরুদ্ধে মামলা শুরু হবে, তখন নিপাকে তো কোর্টে দরকার হবেই। গৌরী বললেন, তার মানে নিপাকে রোজ কোর্টে যেতে হবে? রোজ অবশ্যই না, তবে যেতে হবে। আচ্ছা, আমি দেখছি যাতে আজকের অ্যাপয়েন্টমেন্টটা সকাল 11টার বদলে লাঞ্চের পরে করা যায়। সৌমিত্র আবার ফিরে যাচ্ছিলেন। নিপা বলল, বাবা আমি বরকাকে বলবো সঙ্গে যেতে? তার তো 11টার আগে ঘুম ভাঙে না, দেখো। সৌমিত্র চলে গেলেন। গৌরী সেদিক থেকে চোখ সরিয়ে জিজ্ঞেস করলেন, শুধু তোকেই ডেকেছে না টোটা ফুলদেরও? তা তো বলে গেল না তোর বাবা। নিপা উৎসাহিত হল। ফোন করে জিজ্ঞেস করব? লাইনটা ধরে আমাকে দে, আমি কথা বলবো। ফোনটা ধরল টোটাই। গলা শুনে না কথা বলে পারল না নিপা। টোটা, নিপা মা কথা বলবে, নাও। গৌরী রিসিভার কানে চেপে বললেন, আমি নিপার মা বলছি। বলুন আন্টি। কাল তোমরা কেন ওই ফাঁকা রাস্তায় গেলে বলো তো? খুব ভুল হয়ে গেছিল, তখন বুঝতে পারিনি। তোমার বাড়িতে প্রেস টিভির লোক গিয়েছিল? হ্যাঁ, বাবা আমাকে মিট করতে দেয়নি। ওদের বলে দিয়েছিল আমি অসুস্থ, ওষুধ খেয়ে ঘুমোচ্ছি। ফুলকে নিয়ে ওর মা আজ ওর মাসির বাড়িতে চলে গিয়েছে। নিপার কাছে অনেকে এসেছিল। হ্যাঁ, তোমাকে কি আজ ভবানী ভবনে ডেকেছে? ডেকেছিল, ফোন এসেছিল। বাবা বলেছে ডাক্তারের নির্দেশে আমাকে বিছানায় শুয়ে থাকতে হবে। আমার ফোন ধরাও নিষেধ। বাবা আসছে, ফোন রাখছি। লাইন কেটে দিল টোটা। রিসিভার রেখে গৌরী বললেন, তোমার বন্ধুরা যে যার গা বাঁচাচ্ছে। একজন মাসির বাড়িতে চলে গেছে, আরেকজন অসুস্থ। তোমার বাবাকে বলছি ব্যাঙ্গালোরের প্লেনের টিকিট কেটে দিতে। ব্যাঙ্গালোরে? হ্যাঁ, স্বপ্নার ওখানে। অনেকবার বলেছে যেতে, এবার তুমি ঘুরে এসো। আশ্চর্য, কদিন বাদে আমার রেজাল্ট বের হবে, ভুলে গেলে? রেজাল্ট পাঠিয়ে দেব, তুমি পড়াশোনা করার ইচ্ছা হলে ব্যাঙ্গালোরে করতে পারবে, কলকাতায় থাকার দরকার নেই। গৌরী কথা শেষ হওয়া মাত্র গোপালেরও একটা চিরকুট নেই।
সেটা পরেই নাক দিয়ে একটা বিদঘুটের শব্দ বের করে গৌরী চিরকুটটাকে টেবিলে রেখে চলে গেলেন রান্নাঘরে। নিপা চিরকুট দেখল। সৌমিত্র লিখেছেন, ডিআইজি মিটিং পিছোতে পারবেন না, নিপাকে বলো বরকার সঙ্গে কথা বলতে। নিপা উঠল। ঘড়ি দেখে বুঝল এখন বরকার মাঝরাত। সে উপরে উঠে এসে ঠাকুমার ঘরে দরজায় দাঁড়াল। এর মধ্যে চা খাওয়া, কাকদের বিস্কুট খাওয়ানো হয়ে গেছে। রমা এখন দাঁড়িয়ে আছেন তার স্বামীর ছবির নিচে, মাথা হেলিয়ে তাকিয়ে আছেন স্বামীর মুখের দিকে। নিপা জিজ্ঞেস করল, কি দেখছো? চমকে তাকালেন রমা, হেসে ফেললেন। মানুষটা কোথায় যে চলে গেল। খুব মন কেমন করে তোমার? না, বেঁচে যখন ছিল তখন তো ভয় সিটকে থাকতাম। 6-6টা ছেলে মেয়ের মা হয়েও মুখ খুলতে পারিনি কোনোদিন। আয় বোনো। না, বড় কাকে ঘুম থেকে তুলতে হবে। এখন ডাকিস না, খুব রেগে যাবে। উপায় নেই, ডাকতেই হবে। সৌগতর ঘরের দরজা বন্ধ। খুব আস্তে টোকা দিল নিপা, সাড়া নেই। আওয়াজটা আরেকটু বাড়ল, দরজা খুলল না। একবার নিপা চেঁচালো, বরকা, ও বরকা, দরজা খোলো। শুধু রমা নন, সুভদ্র ক্লাচ বগলে নিয়ে তার দরজায় এসে দাঁড়ালো একটা রাগারাগের দৃশ্য দেখবে বলে। শেষ পর্যন্ত সুভদ্র বলল, মেজদাকে কেন ডাকছিস? আমাকে নিয়ে ভবানী ভবনে যেতে হবে। ভবানী ভবন কি আছে ওখানে? কি আছে জানি না, পুলিশের একজন ডিআইজি হুকুম করেছেন যাওয়ার জন্য। বাবার জরুরি মামলা আছে ওই সময়, তাই। লিফট আছে? কেন? তাহলে আমি না হয় যেতাম। তুমি পারবে? কষ্ট হবে না? কিসে যাবি, ট্যাক্সিতে? না, ওরা গাড়ি পাঠিয়ে দেবে। এই সময় বাবুরাম বেরিয়ে এলো ছোটকার ঘর থেকে। আপনার শরীর খারাপ হয়ে যাবে বাবু, ডাক্তারবাবু আপনাকে 5 মিনিটের বেশি দাঁড়াতে নিষেধ করেছেন। এই সময় দরজা খুলল সৌগত। চোখ আধ বোঝা, প্রচন্ড বিরক্ত। কিন্তু সে কিছু বলার আগেই নিপা চেঁচিয়ে উঠল, তাড়াতাড়ি মুখ ধুয়ে নাও, আমি চা পাঠিয়ে দিচ্ছি, গাড়ি আসতে আর বেশি দেরি নেই। হকচকিয়ে গেল সৌগত। গাড়ি? ভবানী ভবন থেকে গাড়ি আসছে, তোমাকে আমাকে নিয়ে সেখানে যেতে হবে। বাবার জরুরি মামলা আছে বলে যেতে পারবে না। অসম্ভব, আমার খুব মাথা ধরেছে, আমি কোথাও যেতে পারবো না। আমি কি একা যাব? একা? তোর তো বাড়ির বাইরে যাওয়া নিষেধ। তাহলে ছোটকা যেতে চাইছে সঙ্গে, ওর সঙ্গেই যাই। কখন গাড়ি আসবে? 10:30টায়। ও, ঠিক 1 ঘন্টা বাদে আমাকে ডাকবি। রমা হাসলেন। তুই বলেই ও কুরুক্ষেত্র করল না। সুভদ্র বলল, ওখান থেকে ঘুরে এসে আমার কাছে আসিস। কি বললো তা শুনবো, বুঝলি নিপা? আমি অনেক ভেবে দেখলাম যে যাই বলুক তুই যা করেছিস সেটাই ঠিক। নিপা হাসল। মা বলেছে ব্যাঙ্গালোরে পাঠিয়ে দেবে স্বপ্না মাসির কাছে। বলেছে যা পড়তে ইচ্ছে করবে তা ওখান থেকে পড়তে। শুনলে মা, পাঠিয়ে দেবে বললেই হলো? তুই ভাবিস না, আমরা সবাই মিলে প্রতিবাদ করলে বৌদি মেনে নিতে বাধ্য হবে। ডিআইজি চশমার কাঁচ রুমালে পরিষ্কার করলেন। এইমাত্র তার হুকুমে সেদিনের ঘটনাটা বিস্তারিতভাবে বর্ণনা করেছে নিপা। চশমা পরা ভদ্রলোক বললেন, ওই 3 জনের একজন খুব ইনফ্লুয়েন্সিয়াল লোকের ছেলে। এসব ক্ষেত্রে যা হয় তাকে তা করার চেষ্টা করতে হবে। তুমি আমাকে যা বললে তা পরে অস্বীকার করবে না তো? যা সত্যি সেটা আবার অস্বীকার করব কেন? তোমার সঙ্গে যে 2 বন্ধু ছিল তাদের একজনের এমন নার্ভাস ব্রেকডাউন হয়েছে যে ডাক্তার অ্যাডভাইস করেছেন 1 মাস বেড রেস্ট নিতে। আমরা যেন ডিস্টার্ব না করি। অন্য মেয়েটি কলকাতার বাইরে চলে গেছে আজ সকালে। স্পষ্ট বোঝা যাচ্ছে ওরা কোঅপারেট নাও করতে পারে। এক্ষেত্রে কেস চালাতে গেলে তোমার সহযোগিতার খুব প্রয়োজন। আমি ওদের সঙ্গে কথা বলবো। দেখো,
ওরা যদি সহযোগিতা করতে না চায় তাহলে কেন সেটা চাইছে না? সাধারণ মানুষ ঝামেলায় জড়াতে চায় না। যখনই দরকার হবে আদালতে যেতে হবে কাজকর্ম ফেলে, এটা অনেকেরই পছন্দ নয়। আরেকটা কারণ হতে পারে কেউ ওদের শাসিয়েছে, ভয় দেখিয়েছে, সরে না দাঁড়ালে ক্ষতি করবে। হয়তো সে কারণেও ভয় পেয়েছেন অভিভাবকেরা। যারা গুন্ডামি করেছে তারা তো এখন আপনাদের হাতে, ভয় দেখাচ্ছে কি করে? বলেছি তো একজনের বাবা খুব ইনফ্লুয়েন্সিয়াল, তাছাড়া ওদের দলও থাকতে পারে। অবশ্য এ সবই আমার অনুমান। গতকাল মার খেয়ে ওরা নিজেদের অন্যায়ের কথা স্বীকার করেছিল, কিন্তু আজ সকালে ওরা উল্টো কথা বলছে। ওদের উকিল সেইভাবে একটা ডায়েরি করেছে থানায়। আজ কি বলছে ওরা? ওরা বিরাটিতে এক অসুস্থ বন্ধুকে দেখতে যাচ্ছিল রাজারহাট হাইওয়ে দিয়ে। হঠাৎ দেখতে পায় রাস্তার পাশে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, কোনো লোকজন নেই। মিথ্যে কথা, একদম মিথ্যে। আমরা জানি। সৌগত জিজ্ঞাসা করলো, তারপর? কোনো লোক নেই, অথচ গাড়িটা পড়ে আছে দেখে ওরা কৌতূহলী হয়ে বাইক থামিয়ে হেঁটে গাড়ির কাছে যায়। গিয়ে দেখে গাড়ির ভিতরে দুটো মেয়ে এবং একটা ছেলে অশ্লীল আচরণ করছে। ছেলেটি জামা প্যান্ট খুলে অন্তর্বাস পরে বসে আছে। ওরা এই দৃশ্য দেখে প্রতিবাদ করে, উল্টে মেয়েরা ঝগড়া শুরু করে। এই ছেলেরা তখন পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য ওদের গাড়ি থেকে নামায়। সে সময় গাড়ির পিছনে রাখা শক্ত লাঠি বের করে একটি মেয়ে ওদের দুজনের মাথায় এত জোরে মারে যে তারা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। তৃতীয় জন বাধা দেওয়ার চেষ্টা করলে দুটো মেয়ে একসঙ্গে তাকে আক্রমণ করে, আর ছেলেটা অন্তর্বাস পড়া অবস্থায় বাইক নিয়ে পালিয়ে যায়। গতকাল ওরা এই কথাগুলো অনেকবার পুলিশকে বলতে চেয়েছিল, কিন্তু পুলিশ শুনতে চায়নি। প্রকাশ্য রাস্তায় অশ্লীল আচরণের প্রতিবাদ করায় তাদের খুন করার চেষ্টা হয়েছিল বলে ওরা ডায়েরি করেছে। সব মিথ্যে, একদম মিথ্যে। ওরাই এসে চলন্ত গাড়ি থামিয়ে আমাদের উপর অত্যাচার শুরু করেছিল। ঠিক, কিন্তু যা সত্যি তা তো আদালতে গিয়ে প্রমাণ করতে হবে। আমরা তিনজনই তো ওদের ভিকটিম, এর বাইরে কোনো সাক্ষী ছিল না। আমরা কেন মিথ্যে বলতে যাব? গাড়ির ভিতরে বসে তোমরা যা করছিলে বলে ওরা যে অভিযোগ এনেছে, বলতে পারে সেটা আড়াল করার জন্য মিথ্যে বলবে। সৌগত বলল, সেক্ষেত্রে তো ওদেরও প্রমাণ দিতে হবে। প্রমাণ মানে আরো সাক্ষী? এই হাইওয়ে দিয়ে গাড়িতে ছুটে যাওয়া 2-3 জন করে সাক্ষী বানিয়ে হাজির করতে পারে। সর্বনাশ! আমি আপনাদের ভয় দেখানোর জন্য বলছি না, নিজেদের বাঁচাবার জন্য অপরাধীরা কি গল্প বানাতে পারে সেই অভিজ্ঞতা তো গোটা চাকরি জীবন ধরেই হচ্ছে। ওর বাবা আইনজীবী, তিনি এলে ব্যাপারটা ভালো বুঝতে পারতেন। ওকে সব খুলে বলবেন। প্রয়োজন বুঝলে যেন আমার সঙ্গে যোগাযোগ করেন। আর হ্যাঁ নিপা, এই সময় তোমাদের উচিত একসঙ্গে মুভ করা। তোমার বন্ধুরা যদি নির্লিপ্ত হয় তাহলে ওরা আদালতে সহজে প্রমাণ করতে পারবে অন্যায় করেছিল বলে ভয়ে এড়িয়ে যাচ্ছে। বিচারক সে কথা বিশ্বাস করলেই হয়ে গেল, তখন কিন্তু ওরাও শাস্তি এড়াতে পারবে না। ওদের মধ্যে অভিযোগ যদি আদালত মেনে নেয় তাহলে এদের শাস্তি হবে অবশ্যই। তাছাড়া মিডিয়া আজই ওদের অভিযোগের কথা জেনে যাবে। আজকের কাগজে যা ছাপা হয়েছে কালকের কাগজে তার উল্টো ছাপা হবে। আর খবরটা যেহেতু মুখরোচক, তাই সাধারণ মানুষ ব্যাপারটা বিশ্বাস করতে চাইবে। আবার বলছি, ভয় পাওয়ার কিছু নেই যদি তোমরা ইউনাইটেড থাকো। ডিআইজি কথা শেষ করলেন। বাইরে বেরিয়ে এসে নিপা বিড়বিড় করল, এখন কি করি? প্রথমে বাড়ি যাব, খুব খিদে পেয়েছে। অমনি তোমার খিদে পেয়ে গেল? 10 চক্রে তো ভগবানও ভূত হয়ে যায়। ছাগল কিনা লোকটা বাড়ি ফিরছিল, দুষ্ট লোকেরা বারংবার ছাগলটা কুকুর বলায় শঙ্কায় লোকটারও মনে হয়েছিল ওটা কুকুর। বুঝলাম না। ওরা যদি গায়ের জোরে প্রমাণ করে তাহলে আমাকে জেলে যেতে হবে না? তুই একা যাবি না, তোর বন্ধুদেরও জেলে যেতে হবে। তোর এই বন্ধু দুটোর বাড়ি চিনিস? ওরা কথা বলছিল বলে লক্ষ্য করেনি পেছনে ভিড় হয়েছে। সকালে কাগজে যাকে দেখেছে সে এখন সামনে। একজন বয়স্কা কর্মী এগিয়ে এলেন। তুমি? নিপা মাথা নেড়ে হ্যাঁ বলল। হাত বাড়ালেন মহিলা। আমাদের অভিনন্দন নাও, খুব ভালো কাজ করেছো। থ্যাঙ্কস। সৌগত বলল, কিছু মনে করবেন না, আমাদের একটা জায়গায় যেতে হবে।
ভদ্রমহিলা কিছু বলার আগেই সে ভাইজির হাত ধরে হাঁটতে শুরু করল। যে গাড়ি ওদের বাড়ি থেকে এনেছিল তার ড্রাইভারকে নিচে নেমে খুঁজে পেল না ওরা। একটু ইতস্তত করে গেটের বাইরে সে ট্যাক্সি নিল সৌগত। তোর বন্ধুদের বাড়িতে চল। এখন এই দুপুরে? তোমার তো খিদে পেয়েছে বললে। ভাবছি তোকে নিয়ে যখন বেরিয়েছি তখন কাজটা সেরে গেলেই হতো। কি কাজ? তোর বন্ধুদের কনভিন্স করতে হবে যাতে তিনজনে একসঙ্গে লড়তে পারিস। যদি দেখা করতে না দেয় টোটার সঙ্গে? নার্ভাস ব্রেকডাউন নাকি বলল। কিন্তু জানো, ওর সঙ্গে আজ সকালে কথা হয়েছিল, তখন একবারও তা মনে হয়নি। আর ফুলকে তো বাড়িতে পাওয়া যাবে না। ও। মাথা নাড়ল সৌগত, তারপর বাইরের দিকে তাকালো। একটা গাড়ির দিকে তাকিয়ে সে বলল, শোন, তুই রাস্তার দিকে তাকাস না, বরং একটু নেমে বস। ট্যাক্সিতে তোকে নিয়ে আসা ঠিক হয়নি। বাড়িতে ঢুকতেই গৌরী এগিয়ে এলেন। কি হলো? আগে কিছু খেতে দাও। নতুন কাজের মেয়েকে হুকুম দিয়ে গৌরী ওদের নিয়ে ডাইনিং টেবিলে বসলেন। তুই একেবারে স্নান করে খেয়ে নে, 1:30 বাজে। তোর তো দেরিতে খাওয়ার অভ্যেস, তুই যা। নিপা চলে গেলে সৌগত ডিআইজির কথা বলতে আরম্ভ করলে খাবার এলো। খেতে খেতে সে কথা বলছিল, গৌরী গালে হাত দিয়ে শুনছিলেন। সৌগত থামলে বলে উঠলেন, সর্বনাশ। চিন্তা করো না, দাদা ঠিক রাস্তা বের করবে। ও হ্যাঁ, তোমার ফোন এসেছিল, মনীষা। কিছু বলল? না, খোঁজ করলো তোমার, ব্যাস। একটু ভাবলো সৌগত, তারপর উঠে গিয়ে মনীষার নাম্বার ডায়াল করল। 4 বার রিং হওয়ার আগেই মনীষার গলা শোনা গেল। হ্যালো, ফোন করেছিলে? হ্যাঁ, মাঝরাতে ফোন করেছিলে তুমি। কে হয়েছিল? মাঝরাতে? খুব খেয়েছিলে, মনে পড়ছে না? ও হ্যাঁ। মনীষার যে সিএলআই আছে, কাল রাত্রে সেটা খেয়াল ছিল না। সে বলল, অত রাত পর্যন্ত বাইরে ছিলে? না, 11টার মধ্যে ফিরেছি, কিন্তু অ্যান্সারিং মেশিন অফ করতে ভুলে গিয়েছিলাম। অর্জুন আবার প্রবলেম তৈরি করেছিল। ও হ্যাঁ, তোমার ভাইজির ছবি কাগজে দেখলাম, খুব সাহসী মেয়ে তো। হ্যাঁ, সাহস দেখিয়ে এখন বিপদে পড়েছে। কিরকম? অনেক কথা টেলিফোনে বলা যাবে না। কাল রাতের ফোনের কারণটাও না? আর বলো না, রূপক আবিষ্কার করেছে কাল দুপুরে তোমার বাড়িতে গিয়েছিলাম, আর সেটা 5 জনের সামনে বলে মজা পাচ্ছিল। ও জানলো কি করে? ওর বউ শিবানী তোমাকে ফোন করেছিল, তুমি বলেছিলে ব্যস্ত আছো, সঙ্গে সঙ্গে ভেবে নিল যে তুমি আমার সঙ্গেই ব্যস্ত। আশ্চর্য, ওকে বলতে হবে আমি অনেকের সঙ্গেই ব্যস্ত থাকি। এরকম একজোড়া গল্প আমি কখনো দেখিনি। রাখছি। আচমকা ফোন রেখে দিল মনীষা। ওর মেজাজ বেশ গরম হয়ে গেছে। এই সময় রেহাই পেয়ে ভালোই লাগলো সৌগত। এতক্ষণ শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা কণ্ঠে পারিপার্শ্বিকের মালার 2য় পর্ব। উপন্যাসটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।